রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা এই সাপটার প্রকোপ আমাদের দেশে ইদানিং অনেক বেড়ে গেছে। ধারণা করা হচ্ছে যে ইন্ডিয়া থেকে ওয়াটারের মাধ্যমে এটা আমাদের দেশে চলে আসছে এবং এটা যেহেতু খুবই দ্রুত বংশবিস্তার করে, ডিম ছাড়াই কিন্তু এরা মানে সরাসরি বাচ্চা দেয় এবং এই কারণে দেখা যায় যে 50 থেকে 80টা পর্যন্ত বাচ্চা একসাথে দিতে পারে। সো ওভারঅল সব মিলে এটা খুবই ডেঞ্জারাস একটা সাপ, যেটাকে আমরা বাংলায় চন্দ্রবোরা বলে চিনি। সো আমরা নর্মালি যে সাপগুলো আমাদের আশেপাশে বেশি দেখি, যেমন কোবরা, অর্থাৎ যেগুলো ফনা ধরে, যেগুলোর হুড আছে, সেগুলোকে আমরা আশেপাশে দেখি সচরাচর আমাদের দেশে। কোবরা বাদে আরেকটা সাপ বেশি প্রমিনেন্ট, সেটা হচ্ছে যে ক্রেইট, যেটাকে আমরা বাংলায় কালাস সাপ বলি। সাদা কালোর একটা মিশ্রণ থাকে, দাগ কাটা। সো এটাকে আমরা ক্রেইট বা কালাস সাপ নামে চিনি। এই সাপটা আমার কাছে মনে হয় অনেক ডেঞ্জারাস একটা সাপ, সাইলেন্ট কিলার। কারণ এই কালাস সাপ যেটা বা ক্রেইট যেটা, এই কমন ক্রেইট সাপটা কিন্তু দেখা যায় যে যখন কেউ ঘুমাই থাকে রাতে, তখন যায় কামড়ায়, বা এটা ঘরের মধ্যে ঢুকে কামড়ায়। সো এই কারণে বা রাতে কামড়ানোর কারণে বা বডির যে কোনো জায়গায় কামড়াইতে পারার ক্যাপাসিটি থাকার কারণে এই সাপটা কিন্তু খুবই ডেঞ্জারাস। আর অন্যান্য যে সাপগুলো থাকে সেগুলো মেনলি হাঁটা চলা করার সময় হয়তো বা কামড়াবে, হয়তো বা সাপের উপর পাড়া পড়ছে অথবা এরকম কোনো টাইমেই কামড়ায়। আর মেনলি একটা কথা বলি যে অনেক সময় বলা হয় যে রাসেলস ভাইপার, যেটা রাসেলস ভাইপার নাকি মানে মানুষকে দেখলে সেটার দিকে তেড়ে এসে কামড়ায়। মেনলি কোনো সাপই মানুষকে এমনিতে কামড়াই দিবে এরকম না। ফর শিওর সাপটা এটা ফিল করতে হবে যে আচ্ছা এটার দ্বারা আমার ক্ষতি হবে। দেখা যায় মানুষটা যদি কোনো কারণে সাপকে পাড়া দেয় বা সাপকে কোনোভাবে ডিস্টার্ব করে, তখনই দেখা যায় সাপটা কামড়ানোর ট্রাই করে। এবং সাপ যখন কামড়ায়, সাপ কি ইনজেক্ট করে? সাপ তো কামড় দেয়, বাইট করে। সো বাইট করার ফলে সাপ কিন্তু তার যে স্যালাইভারি গ্ল্যান্ড থাকে, আমাদের যে লালাগ্রন্থি থাকে আমরা জানি, সো এই লালাগ্রন্থির মতো সাপেরও যে লালাগ্রন্থি আছে, সেই লালাগ্রন্থির যে স্যালাইভা থাকে, এই মডিফাইড স্যালাইভা অফ দ্য স্নেক, এটাকে আমরা মেনলি সাপের যে ভেনম সেটা নামে চিনি। এবং এই ভেনমগুলা সাপ ইনজেক্ট করে। এই ভেনমগুলা কিন্তু বিভিন্ন এনজাইম, প্রোটিন এগুলার দ্বারা তৈরি। তো দেখা যায় যে এগুলা সাপ কিন্তু নর্মালি খরচ করতে চায় না, কারণ এগুলা খরচ করে সাপের কী লাভ? এগুলা সাপের ডাইজেশন থেকে শুরু করে শিকার ধরা থেকে শুরু করে বিভিন্ন কাজে কিন্তু দরকার হয়। সো এই দরকারি জিনিসগুলোকে সাপ তো শুধু খরচ করতে চাবে না। সো যখন বিপদে পড়ে তখনই কেবল এটা ওই ভেনমগুলা ইনজেক্ট করে বাঁচার ট্রাই করে। একটা রিসার্চে দেখা গেছে যে আমাদের দেশে 98 প্রজাতির সাপ আছে, তার মধ্যে 31 প্রজাতি অর্থাৎ 31 প্রজাতির সাপের মধ্যে ভেনম আছে বা সেগুলো বিষাক্ত। বাকি সাপগুলো বিষাক্ত না। সো মেজরিটি একটা পোর্শনের প্রজাতি কিন্তু বিষাক্ত না। যারা বিষাক্ত তারাই যে বললাম যে রাসেলস ভাইপার, কমন ক্রেইট বা ব্যান্ডেড ক্রেইট আছে, যেটার মধ্যে হচ্ছে ব্যান্ড থাকে, ইয়েলো কালার, ব্ল্যাক কালার, এরকম ব্যান্ড থাকে। তার পাশাপাশি রাসেলস ভাইপার, চন্দ্রবোরা, গ্রিন পিট ভাইপার, অর্থাৎ এই ভাইপারিডা বা ভাইপার গ্রুপেরই গ্রিন পিট ভাইপার সাপ আছে। এগুলো আমাদের দেশে ভালোই পাওয়া যায়। বিষাক্ত সাপ কামড়াইছে এটা চেনার আর একটা উপায় হচ্ছে যে সাপের যে বিষ দাঁত, যেটাকে আমরা বলি ফ্যাং, এই ফ্যাং মার্ক থাকে, 2টা ফ্যাং মার্ক খুব প্রমিনেন্টলি পাওয়া যায় যখন কামড় দেয়। এবং এই ক্ষেত্রে কিন্তু ওই যে যেগুলো কালাত সাপ বা ক্রেইট, এই ক্রেট সাপ কামড়াইলে লোকালি আমি কোনো দাগ ভালো করে নাও বুঝতে পারি, কারণ ক্রেইট বা কালাত সাপের দাঁতগুলো বড় থাকে না, ফ্যাংগুলো বড় থাকে না। সব থেকে বড় থাকে রাসেলস ভাইপারের দাঁত, ওদের দাঁত খুবই বড় থাকে। সো কামড়াইলে খুবই স্পষ্ট বোঝা যায়, কোবরাটাও বোঝা যাবে। বাট কালার সাপ কামড়াইলে দাঁত মার্ক বা ফ্যাং মার্ক অতটা প্রমিনেন্ট বোঝা যায় না, লোকালি তেমন একটা সোয়েলিংও হয় না। সো বোঝাটা ডিফিকাল্ট হয়ে যায়। সেই জন্য কিন্তু আমি বলছিলাম যে কালার সাপটা হচ্ছে সাইলেন্ট কিলার। তো সাপ যখন কামড়ায়, ধরে নেওয়া হয় যে রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপের ক্ষেত্রে 40% বাইট বা 40% কামড়ের ক্ষেত্রেই তারা ভিতরে কোনো বিষ দেয় না। অর্থাৎ রাসেলস ভাইপার আমি ধরলাম কামড় দিছে এবং কামড় দেওয়ার পরে ভিতরে বিষ ঢুকায় নাই, শুধু এমনিতেই কামড় দিছে, এটাকে বলা হয় ড্রাই বাইট। অর্থাৎ কামড় দিছে বাট ভিতরে ভেনম ঢুকায় নাই। যেই সাপটা কামড় দিল সেটা কিন্তু ভেনোমাস স্নেক, সেটার মধ্যে ভেনম আছে, কিন্তু স্টিল সেটা ভেনম ঢুকায় নাই। তো এজন্য একটা জিনিস কিন্তু আমাদের মাথায় ঢুকায় রাখতে হবে যে সাপ কামড় দিছে মানেই সেটা বিষ ঢুকাইছে এরকম না, বা ঢুকাইলেও হয়তো বা খুবই কম পরিমাণে বিষ ঢুকাইছে, যেটা ওরকম প্রমিনেন্ট সাইন সিমটমস প্রকাশ নাও করতে পারে। সো কী বললাম, 40% রাসেল ভাইপার, 20 থেকে 25% কালাস সাপ বা কোবরা সাপ, এই সাপগুলা কিন্তু কামড় দিলে কোনো বিষ ঢুকাবে না, এরকম হইতেই পারে। হয়তো বা কাউকে কামড়ায় আসছে, আমাকে বা অন্য কাউকে সেকেন্ড, থার্ড, ফোর্থ টাইম আইসা বাইট করতেছে, সেই টাইমেও কিন্তু সাপ কামড়াইলে ভিতরে বেশি বিষ ইনজেক্ট করে না বা ভেনম ঢুকায় না, কারণ তখন সাপের বিষ বা ভেনম এনাফ কিন্তু থাকে না স্যালাইভারি গ্ল্যান্ডে। সাপের একটা নির্দিষ্ট পরিমাণ ভেনম একটা নির্দিষ্ট ইন্টারভাল পরে কিন্তু তৈরি হয়। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের মাথায় রাখতে হবে। এই ড্রাই বাইট সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। সাপ কামড়াইছে মানেই সেটা বিষ দিছে বা সাপ কামড়াইছে মানে সেটা অনেক বেশি বিষ ঢালছে, ব্যাপারটা এরকম না। এটা সিচুয়েশন ওয়াইজ ভ্যারি করতে পারে। এবং দেখা যায় যে শীতের পরে যখন সাপ
হাইবারনেশন থেকে বেরোয় আসে তখন সাপটার বিষ আরও বেশি কনসেন্ট্রেটেড থাকে, আরও বেশি ডেঞ্জারাস থাকে। বাট এমনিতে গরমকালে ওরা তো অনেক বেশি শিকার ধরে, ওরা অনেক বেশি বিষ খরচ করে, তখন এমনিতে হয়তো বা ওদের কাছে অনেক বেশি বিষ নাও থাকতে পারে। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এবং এখন আমি যেই জায়গাটাতে চলে যাব সেটা হচ্ছে যে সাপ কামড়াইলে কী কী করা উচিত, সেটা রাসেলস ভাইপার হোক বা যে কোনো সাপ হোক, ম্যানেজমেন্টটা কী হওয়া উচিত একজন সাধারণ মানুষ হিসেবে, একজন ডক্টর হিসেবে বা একজন ফিজিশিয়ান হিসেবে কী করা উচিত সেটা নিয়ে আমি বলবো না। আমি জাস্ট বলবো যে একজন সাধারণ মানুষ হিসেবে কী করা উচিত এবং কী করা উচিত না। এই কী করা উচিত না এটা নিয়ে অনেকেরই ধারণা নাই, কথাগুলো শুনলে আশা করি অনেক উপকার হবে। তো সাধারণত ফনাধরা বা কোবরা সাপ যেটা, আর হচ্ছে ওই কালার সাপের কথা বললাম, এই সাপগুলো নিউরোটক্সিক সাপ হয়, অর্থাৎ এইগুলা যদি কামড়ায় তাহলে ব্রেইন রিলেটেড ইস্যুগুলো হবে, নিউরোটক্সিক রিলেটেড ইস্যুগুলো, যেমন হচ্ছে চোখের পাতা পড়ে যাবে, এভাবে চোখের পাতা পড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা ক্রিয়েট হবে, যেটাকে আমরা টোসিস বলি। তা বাদেও কিন্তু মানে ব্রোকেন নেক সাইন হবে, ঘাটটা সোজা রাখতে পারবে না, পড়ে যাবে, ঘাড় পড়ে যাবে। তারপর ডিপ্লোপিয়া হইতে পারে, একটা জিনিস ঝাপসা দেখছে, ঘোলা ঘোলা দেখতেছে, এরকম হইতে পারে। হ্যাঁ, পাশাপাশি প্যারালাইসিস, হ্যাঁ, দেখা যাবে যে উইকনেস চলে আসছে, প্যারালাইসিস হয়ে গেছে। সো এই জিনিসগুলো যদি আমরা দেখতে পারি কোনো একটা পেশেন্টের, দেখেই তো বুঝবো যে আচ্ছা তার টোসিস হচ্ছে, তাহলে আমরা ধরে নিতে পারি যে তাকে হয়তো বা কোবরা কামড়াইছে, অথবা তাকে ক্রেইট বা কালার সাপ কামড়াইছে। কোবরা বা ক্রেইট এগুলো কামড়াইলে কিন্তু ওই জায়গাটাতে সোয়েলিং হইতে পারে, অর্থাৎ যেই জায়গায় কামড়াইছে ওই জায়গায় লোকাল ইনভেলমিং হইতে পারে, সোয়েলিং হইতে পারে। বাট ক্রেট কামড়াইলে সোয়েলিংটা অত বোঝা যায় না, কারণ ওইটার দাঁত খুবই ছোটো থাকে, ফলে কামড়াইলেও জায়গাটাই বোঝা যায় না ঠিক করে। আর দুইটা ফ্যাং মার্ক তো থাকবে, দুইটা বড় দাঁতের কামড়ের দাগ, দুইটা ফোঁটা থাকবে। হ্যাঁ, আচ্ছা, আর রাসেলস ভাইপার কামড়াইলে যেই জায়গায় এটা কামড়ায় ওই জায়গাটা লোকাল ইনভেলমিং অনেক স্পষ্ট বোঝা যায়, ওই জায়গাটা ফুলে যায়, একটা বড় হেমাটোমা তৈরি হয়, এবং ওই জায়গাটা ব্যথা করে। রাসেল ভাইপার যেহেতু হেমোটক্সিক, অর্থাৎ হেমোটক্সিক মানে কি ব্লাড ডিজঅর্ডার করে, স্পেশালি কোয়াগুলোপ্যাথি করে। অর্থাৎ নর্মালি ব্লাড হচ্ছে কোথাও যদি ব্লিডিং হয় সেটা কোয়াগুলেশন হয়ে কি হয়, কোয়াগুলেশনের কারণে সেই ব্লাডটা কিন্তু জমে যায়, ফলে আর ব্লিডিং হয় না। কিন্তু এটা কোয়াগুলোপ্যাথি করে, কোয়াগুলেশন হইতে ঝামেলা করে দেয় না, ফলে বেশি বেশি ব্লিডিং হবে। এই ক্ষেত্রে বিভিন্ন অরিফিস দিয়ে ব্লিডিং হইতে পারে, নাক দিয়ে ব্লিডিং হচ্ছে, ইপিস্ট্যাক্সিস হচ্ছে, বা বিভিন্ন অন্য পদ দিয়েও ব্লিডিং হইতে পারে। সো এই জিনিসগুলো হইতে পারে রাসেলস ভাইপার কামড়াইলে, এবং রাসেলস ভাইপার কামড়াইলে কিডনির সমস্যা হয়, এটা রেনাল ফেইলিওর হইতে পারে, ঠিক আছে। আর এই ব্লিডিং ডিজঅর্ডারটা ইম্পর্টেন্ট, যে ব্লিডিং ডিজঅর্ডার হবে, ব্লিডিং হবে, এবং ওই জায়গায় লোকাল ইনভেনমিং তো পাওয়া যাবেই। পাশাপাশি রাসেলস ভাইপার কামড়াইলেও যে টোসিস পাওয়া যাবে না এরকম না, টোসিস পাওয়া তখনও যাইতে পারে। বাট মেইনলি যে জিনিসটা আমরা বলার ট্রাই করছি যে রাসেলস ভাইপার কী কী হয় আর ওইগুলোতে কী কী হয়। আর মায়োটক্সিক এক ধরনের সাপ আছে যেগুলো সাধারণত সিএস নেক করে থাকে, এগুলো মাসেলের জন্য খুবই টক্সিক, এবং সেগুলো নিয়ে আমরা এখন জানবো না। আমরা এই দুইটা সাপ যেগুলো আমাদের জানা দরকার, এই দুইটা শ্রেণীর সাপ সম্পর্কে আমরা জানলাম। প্রথম কথা, যে সাপ কামড়াইলে মানুষ সব থেকে বেশি যে কারণে মারা যায় সেটা হচ্ছে ভয়। সো ফিয়ার ইজ দ্য মোস্ট কমন রিজন অফ ডেথ আফটার স্নেক বাইট। মানুষ ভয়ে মারা যায়, কার্ডিয়াক অ্যারেস্ট, নিউরোজেনিক শক হয়ে মারা যায়, ভাবে যে সাপ কামড়াইছে আমি শেষ। যখন এই যে সাপে কামড় দিলে ভয় কাজ করে, তখন আমরা যারা আশেপাশে থাকে আমাদের উচিত পেশেন্টটাকে রিঅ্যাসিওর করা, এটা বলা যে অ্যাকচুয়ালি আপনাকে সাপে কামড়াইছে মানে এটা বিষাক্ত সাপ এরকম না। আর যদি বিষাক্ত সাপ হয়ও এটা ড্রাই বাইট হইতে পারে, এবং ড্রাই বাইট না হইলেও সে হয়তো বা বেশি বিষ ঢুকায় নাই শরীরের মধ্যে। সো এই সামগ্রিক বিষয়গুলো আমার পেশেন্টকে জানাইতে হবে, বা যে ভয় পাচ্ছে তাকে আমার বলতে হবে, তাকে আশ্বস্ত করতে হবে যে সমস্যা নেই। এখন এটা আশ্বস্ত করে একেবারে নিশ্চিন্তে বসে থাকতে হবে এরকম না। সাপে কামড়াইছে মানেই পেশেন্টটা রিস্ক জোনে তো অবশ্যই আছে। এজন্য কামড়ানোর পরে সাপটা একবার কামড়াইছে, এখন পেশেন্টকে যত দ্রুত সম্ভব ওইখান থেকে নিয়ে আসতে হবে, আবার যেন সেকেন্ড থার্ড টাইম না কামড়াইতে পারে, রাইট। এখান থেকে এক্সপোজ হয়েছে সেখান থেকে রিমুভ করে তাকে সরাই নিয়ে আসতে হবে, এবং সরাই নিয়ে আসার পরে জামা কাপড় খুলে ওখানে সুন্দর করে সাবান পানি দিয়ে সুন্দর করে ওখানে ওয়াশ করে ফেলতে হবে। এরপরে ইমমোবিলাইজ করতে হবে, প্রেশার ইমমোবিলাইজেশন দিতে হবে, যে একটা লাঠি বা অন্য একটা শক্ত কিছু দিয়ে ওই যে জায়গায় কামড়াইছে, হয়তো যদি পায়ে কামড়ায় তাহলে পায়ে শক্ত একটা লাঠি দিয়ে হালকা করে বেঁধে দিতে হবে, হয়তো বা কোনো একটা টাওয়েল দিয়ে সুন্দর করে বেঁধে দেওয়া যাইতে পারে, বা ব্যান্ডেজ করে দেওয়া যাইতে পারে। তবে সেটা অবশ্যই মাথায় রাখতে হবে, টাইট কিছু দেওয়া যাবে না, যাতে ভিতরে 1-2 আঙুল ঢুকানো যায়। আমাদের মাথায় যেই জিনিসটা কাজ করে যে সাপ যখন কামড়াইছে সেটা তো যদি জোরে না বাঁধি, একেবারে জোরে না বাঁধলে সেটা তো মাথায় উঠে যাবে, মাথায় উঠে গেলে তো মারা যাবে। মোটো এরকম না, যদি জোরেও বাঁধা হয় তাহলেও বিষ বডিতে ছড়াই যাবে, অ্যাবজর্পশন হয়ে যাবে। কেন হবে? কারণ হচ্ছে বিষ সাধারণত, ভেনমগুলো সাধারণত লিমফেটিক্সের মাধ্যমে ছড়ায়। পূর্বে জোরে বেঁধে রাখলে সেই জায়গাটা ফুলে যাবে, দেখা যাবে সেই জায়গাতে গ্যাংগ্রিন নেক্রোসিস হয়, সেই জায়গাটা পচে যাওয়ার একটা অবস্থা ক্রিয়েট হবে, পার্সেন্টটা উতে আরও মারা যাবে। সো এই জন্য জোরে বেঁধা যাবে না, একেবারে হালকা করে বাঁধতে হবে, এবং বাঁধার আগে ওই জায়গায় একটা শক্ত লাঠির মতো দিয়ে
ইমমোবিলাইজেশন করতে হবে, প্রেশার ইমমোবিলাইজেশন যাকে আমরা বলি, যাতে পেশেন্ট ওই জায়গায় মুভমেন্ট না করে। পায়ে কামড়াইলে হাঁটা যাবে না, তাহলে অ্যাবজর্পশন দ্রুত হবে হাঁটলে। এজন্য বিষের অ্যাবজর্পশন আমরা যত কমাইতে পারি, এজন্য আমাদের কী করতে হবে, যে জায়গায় কামড়াবে ওই জায়গায় একেবারে স্থির করে ফেলবো, হাঁটা যাবে না, হাতে কামড়াইলে হাত নাড়ানো যাবে না, এবং প্রেশার ইমমোবিলাইজেশন কিন্তু দেওয়া লাগবে। সো এই জিনিসগুলো করতে হবে এবং যত দ্রুত সম্ভব হসপিটালাইজ করতে হবে, হসপিটালে নিয়ে যেতে হবে। সো তখন ডক্টরি ম্যানেজমেন্টগুলো করবে, এগুলা নিয়ে আর কথা না বলি। ডক্টর সাধারণত দেখা যায় অ্যান্টিভেনম দিবে। অ্যান্টিভেনম কী কারণে দিতে হবে, অ্যান্টিভেনম কি দিবে না না দিবে, এটা ডক্টর বুঝবে, এটা ডক্টর বুঝে নিবে। এবং অ্যান্টিভেনম সাধারণত 10 ভায়েল দেওয়া হয়, বাচ্চা হোক বুড়া হোক যে বয়সী হোক, ওই 10 ভায়েলই দেওয়া হয়। ভায়েল মানে কৌটা, ওই কৌটার মধ্যে সাধারণত 2 ধরনের ফর্মে থাকে অ্যান্টিভেনম, একটা হচ্ছে পাউডার ফর্ম, একটা হচ্ছে লিকুইড ফর্ম। পাউডার ফর্মটা ওয়াটারের সাথে মিশিয়ে পরবর্তীতে আবার নর্মাল স্যালাইন এর সাথে মিশিয়ে 200 ml প্রিপেয়ার করা হয়, সেই 200 ml স্যালাইন যেভাবে দেয় না ওইভাবে ইনফিউশন করা হয়। সো ওভারঅল কথা, এই জিনিসগুলো আমাদের কনসার্নের বিষয় না, আমরা জাস্ট যেগুলো মনে রাখবো যে কী কী করবো কী কী করবো না। এখন আসি কী কী করবো না, আমরা বললাম যে ওই জায়গায় হচ্ছে সাবান পানি দিয়ে ধুইতে পারি, বাট ওইখানে আমরা বরফ দিব না, ওইখানে কিন্তু আমরা অন্য কোনো কিছু লাগাবো না, আমরা ওঝার কাছে যাব না। ওঝা উল্টাপাল্টা জিনিস লাগাবে, এই জায়গায় বলে না যে বিষ নামায়, বিষ নামাইতে হয়, না বিষ নামাইলে বাঁচবে না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। বিষ নামানোর কোনো দরকার নাই, বিষ নামাক, ওই জায়গায় মুখ লাগাইলে আরও এই জায়গায় ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার চান্স আছে, এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়া একটা বিশাল ডেঞ্জার। মানে সাপে কামড়াইছে, ওই জায়গায় হয়তো বা বিষ বেশি ঢোকে নাই, কিন্তু এই ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে আরও ঝামেলা হবে। টিটিনাসের চান্স থাকে, আশেপাশে যদি ময়লা আবর্জনা ধুলাবালির মধ্যে দেখা গেছে সাপ কামড়াইছে, টিটিনাসের একটা চান্স থাকে। এই জন্য কিন্তু দেখা গেছে যে হসপিটালে গেলে ডক্টররা মানে টিটিনাসের জন্য ভ্যাকসিন দেয়, তো এবং অ্যান্টিবায়োটিকে দেয়, কারণ হচ্ছে এই যে ওঝার কাছে গেলে এরা কিন্তু বিভিন্ন ময়লা আবর্জনা লাগায়, বিভিন্ন কিছু লাগায় এবং বিষ নামানোর ট্রাই করে, এইগুলো সম্পূর্ণ ফেক। এগুলাতে কখনো সময় ক্ষেপণ করা যাবে না, সাথে সাথে ডক্টরের কাছে যাইতে হবে। প্রাইমারি এইডের কথা যদি বলি, তাহলে ওই যে ইমমোবিলাইজেশন করতে হবে, সাবান পানি দিয়ে ধোয়া যাইতে পারে। তারপরে কি করতে হবে, তারপরে হচ্ছে পেশেন্টকে একেবারে কমপ্লিট রেস্টে দিয়ে রিঅ্যাসিওর করে ডক্টরের কাছে যত দ্রুত সম্ভব হসপিটাল নিয়ে যেতে হবে, এবং যে জায়গায় অ্যান্টিভেনম পাওয়া যায় ওই জায়গায় নিয়ে যেতে হবে। অ্যান্টিভেনমগুলো সাধারণত আমাদের সদর হসপিটালে পাওয়া যাবে, হ্যাঁ, উপজেলাতে বা কমিউনিটি ক্লিনিক লেভেলে কিন্তু এগুলো অ্যাভেলেবেল না সাধারণত। সেই জন্য শান্ত সদর হসপিটাল নিয়ে যাওয়া বেটার, সময়ক্ষেপণ না করে, ঠিক আছে। এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, আমাদের মাথায় রাখতে হবে। সো এবং কোনো টাইট টর্নিকুইট দেওয়া যাবে না, ওই যে বললাম যে শক্ত করে কিছু বাঁধা যাবে না, মানে যে জায়গায় কামড় দিছে তার আশেপাশে শক্ত করে কিছু বাঁধা যাবে না। সো সাথে সাথে মানুষ মারা যায় না, এটার ভালো একটা ডিউরেশন পরে যায় মারা যায়, ফ্যাটাল পিরিয়ড অনেক পরে হয়। সো এজন্য যত দ্রুত সম্ভব 100 মিনিটের মধ্যে ধরা হয় যে 100 মিনিটের মধ্যে যদি কেউ হসপিটালে অ্যান্টিভেনমের কাছে যাইতে পারে, তাহলে সে কিন্তু বেঁচে যাওয়ার অনেক চান্স থাকবে। অনেকেই বলে যে আচ্ছা সে অ্যান্টিভেনম নিছে তারপরও বাঁচে নাই, অনেকেই বলে যে ডক্টরের কাছে নিয়ে গেছি বাট বাঁচে নাই, কিন্তু ওঝার কাছে নিয়ে গেছি বাট বাঁচছে। এই যে বিষয়গুলো, এগুলো একটা ভ্রান্ত ধারণা তৈরি করে। ডক্টরের কাছে নিয়ে যায় অনেক পরে, দেখা গেছে 1 দিন পরে 2 দিন পরে নিয়ে যায়, বা অনেক ঘন্টা পরে নিয়ে যায়। সো অনেক ঘন্টা পরে যদি নিয়ে যায় তাহলে সে বাঁচবে কেমনে, তার তো মানে ফ্যাটাল পিরিয়ডে পৌঁছে গেছে, সে তো বাঁচবে না, তাকে তো সাথে সাথে নিতে হবে, ওঝার কাছে না নিয়া। আর ওঝার কাছে নিলে বাঁচে কেমনে এটা আমি বলি, ওঝার কাছে নিলে বাঁচে কারণ হচ্ছে ওই যে বলছি বেশিরভাগ সাপই বিষাক্ত না। তো দেখা যায় যে এমন একটা সাপে কামড়েছে যেটা বিষাক্ত না, এখন ওঝার কাছে নিলে তো বাঁচবেই, সে মরবে কেন? আর ওই যে আবার যদি ড্রাই বাইট হয় তাহলে তো সে মরবে না, আবার ওই যে যদি হচ্ছে গিয়ে বেশি বিষ না ঢুকে তাহলে সে হয়তো বা মরবে না। সো এই যে কন্ডিশনগুলো, এই কন্ডিশনগুলোই বেশি হয়, বিষাক্ত সাপের কামড়ে মানুষ মারা যায়, এটার সংখ্যা কিন্তু খুবই কম। সো এই জন্য ওঝা কিন্তু এই সুযোগে খুবই ফেমাস হয়ে যায়, বাট অ্যাকচুয়ালি ওঝার কোনো কৃতিত্বই নাই, ওঝার কাছে যাওয়া যাবে না, ডাইরেক্ট ডক্টর। সাপের প্রকোপ অনেক বেশি, সবার খুব সাবধানে থাকতে হবে, স্পেশালি জমিতে বেশি পাওয়া যাচ্ছে, কৃষকরা সাবধানে থাকতে হবে। জুতা পরে বেরোনো থেকে শুরু করে সাবধানে দেখা, অবজার্ভ করা যায় আশেপাশে কোনো সাপ আছে কি না, ইঁদুরের গর্তে থাকলে সেগুলা সাবধানে ডিল করতে হবে, এই বিষয়গুলো কিন্তু কনসিডারেশন নিতে হবে। যে সকল জায়গায় নদীর পাশের এলাকা সেই সকল জায়গায় ডেঞ্জার জোনে আছে, এবং তা বাদে রাসেলস ভাইপার বাদে অন্য সাপের সাবধানতা অবলম্বন করতে হবে। ক্রেট যে সাপগুলো আছে, কালার সাপ, এগুলা এর জন্য মশারি টানে ঘুমানো, ফ্লোরে না ঘুমানো, এই বিষয়গুলো মাথায় রাখা জরুরি। এবং সামগ্রিক বিষয়গুলো মেনটেন করে সাবধানতা অবলম্বন করে আমরা কিন্তু সাপের কামড় থেকে বাঁচতে পারি, হ্যাঁ। এবং সাপে যদি কামড়াই ফেলে তাহলে আমরা কি করব সেটা নিয়ে আমি এই ভিডিওতে কথা বলছি। এবং সবথেকে বড় কথা, আমাদের টেনসড হওয়া যাবে না, টেনশন মাথায় ঢুকানো যাবে না। ইনশাল্লাহ সাপে কামড়াইছে, আমরা যদি প্রপার মেজার নিতে পারি আমরা অবশ্যই ইনশাল্লাহ ভালো কিছু ফলাফল পাবো।